তো এই টপিকটা হচ্ছে কোয়ালিটি অফ ওয়াটারে বা ওয়াটার কোয়ালিটিতে আমরা হচ্ছে ওয়াটারের যে পেরিমিটারগুলো আছে, যে প্রপার্টিগুলো আছে, সেই প্রপার্টির কিছু লিমিট আমাদের শরীরের পক্ষে ভালো, আবার কিছু লিমিট হচ্ছে আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর। ঠিক আছে, তো সেই জিনিসগুলোই হচ্ছে আমরা স্টাডি করব। যখন আমরা কোনো একটা জিনিস কোনো পাবলিক হেলথের কোনো জিনিসে যখন সাপ্লাই করব, তখন কিন্তু এই কোয়ালিটিগুলো কিন্তু আমাদের মেনটেন করতে হয় সবসময়। যে আমার একটা নির্দিষ্ট জলের মধ্যে কতটা আর্সেনিক থাকতে পারে, কতটা ফ্লুরাইড থাকতে পারে, জলের কালার কীরকম হতে পারে, সমস্ত কিছু প্যারামিটার কিন্তু আমাকে মাথায় রেখে কাজ করতে হবে। ঠিক আছে, তো এই ওয়াটার সম্পর্কে পড়ার আগে যে কি কি প্যারামিটার আছে না আছে, তার আগে আমরা কিছু কয়েকটা পয়েন্ট হচ্ছে আমরা একটু লিখে নেব। যে কয়েকটা টার্ম আছে যেগুলো হচ্ছে আমাদের লাগবে, মানে বেসিক জাস্ট নলেজের জন্য। তো ফার্স্টটা লেখ হচ্ছে পিওর ওয়াটার। পিওর ওয়াটার আমরা কাকে বলবো? তো পিওর ওয়াটার লেক, এখানে ইট ইজ এ কেমিক্যাল কম্পাউন্ড, ইট ইজ এ কেমিক্যাল কম্পাউন্ড ব্র্যাকেটে দে H2O। ঠিক আছে, কমা দিয়ে লিখে রাখ প্র্যাকটিক্যালি not present in free atmosphere। আমরা বলি যে জল হচ্ছে H2O আছে, এ আছে, কিন্তু প্র্যাকটিক্যালি যদি দেখতে যাই তাহলে কিন্তু এই যে জলের যে পোর্শনটা, যে প্রপোর্শনটা থাকে H2O, শুধুমাত্র H2O, এই জিনিসটা কিন্তু প্র্যাকটিক্যালি সবসময় থাকে না। ঠিক আছে, যখনই তোর যে কোনো পিওর ওয়াটারই হোক না কেন, তার মধ্যে সামথিং কিছু কেমিক্যাল কম্পাউন্ড থাকবেই মিশ্রণ। শুধুমাত্র পিওর ওয়াটার বাস্তবে তো প্র্যাকটিক্যালি পাওয়া যায় না, সেগুলোকে আমাদের ল্যাবরেটরিতে বানাতে হয়। ঠিক আছে, আর একটা টার্ম শিখব, সেটা হচ্ছে পোর্টেবল ওয়াটার। পোর্টেবল ওয়াটার এই জিনিসটা কি, এটা লেখ যে ওয়াটার হুইচ ইজ ফিট ফর ড্রিঙ্কিং। ঠিক আছে, যে জলটা আমরা খেতে পারি, যে জলটা আমরা পান করতে পারি, সেই জলটাকেই বলা হয় পোর্টেবল ওয়াটার। ঠিক আছে, এরপর নেক্সট লেখ প্যালাটেবল ওয়াটার। প্যালাটেবল ওয়াটার এটা কি ধরনের ওয়াটার? এটা লেখ the water which is aesthetically working good। এটার মানেটা কি? মানে যে জলটাকে আমরা মোটামুটি কাজ চালাতে পারি, মানে দেখে মনে হচ্ছে যে জলটা ফিট, কিন্তু তার মধ্যে কিছু কেমিক্যাল কম্পাউন্ড থাকতেও পারে, আবার নাও পারে। ঠিক আছে, যদি যে জলটা হচ্ছে তোর একদম পুরোপুরি ফিট, আমরা কেমিক্যাল সমস্ত কিছু করে মোটামুটি বুঝে গেলাম যে না জলটা খাওয়া যাবে। যেমন ধর একটা লেকের জল দেখবো যে আমরা অনেক পরিষ্কার আছে, কিন্তু লেকের জল বাইরে থেকে মনে হচ্ছে যে জলটা খুব পরিষ্কার, তখন তাকে আমরা বলবো প্যালাটেবল ওয়াটার। কিন্তু যখন টেস্ট ফেস করে যখন জলটা বলবো যে না এবার ঠিক আছে, তখন তাকে বলবো পোর্টেবল ওয়াটার। ঠিক আছে, নেক্সট হচ্ছে হোলসাম ওয়াটার। হোলসাম ওয়াটারটা লেখ কেমিক্যালি
তোর chemically may not be pure but doesn't contain anything harmful to human being. তার মানেটা কি? যে এই জলটা হচ্ছে আমাদের পুরোপুরি যে কেমিক্যালি পিওর ওয়াটার তা কিন্তু নয়, কিন্তু এই জলটার মধ্যে আমার এমন কিছু কম্পাউন্ড থাকে না যেটা হচ্ছে আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর। ঠিক আছে, আমি এগুলো সব লেখানোর পর তোরা আমাকে বলবি যে অ্যাকচুয়াল তাহলে আমরা কোন জলটা খাই। ঠিক আছে, নেক্সট লেখ পলিউটেড ওয়াটার। এটা লেখ it contains undesirable substances rendering it unfit for drinking. Unfit for drinking. And domestic use. তার মানে পলিউটেড ওয়াটার যখন বলবে তখন ইঞ্জিনিয়ারিং টার্ম যদি বলে যে এমন কিছু সাবস্টেন্স আছে যেগুলো হচ্ছে তোর আমাদের শরীরের পক্ষে আনফিট। ঠিক আছে, সেই ধরনের ওয়াটারকেই আমরা বলবো পলিউটেড ওয়াটার। এমন কিছু কেমিক্যাল সাবস্টেন্সেস থাকতে পারে, অর্গানিক সাবস্টেন্সেস থাকতে পারে, ব্যাকটেরিয়াল সাবস্টেন্সেস থাকতে পারে, যেটা হচ্ছে আমাদের পক্ষে ক্ষতিকর। এরপর নেক্সট টার্ম হচ্ছে কন্টামিনেটেড ওয়াটার। এটা কি ধরনের ওয়াটার? এটা লেখ it contains এই টার্মটা খুব ইম্পর্টেন্ট টার্ম। it contains pathogenic bacteria and unfit for drinking. তাহলে পলিউটেড ওয়াটার আর কন্টামিনেটেড ওয়াটারের মধ্যে তফাৎটা কোথায়? পলিউটেড ওয়াটার কেমিক্যালি পলিউটেড হতে পারে, অর্গানিক্যালি পলিউটেড হতে পারে, কিন্তু কন্টামিনেটেড ওয়াটার কখন বলবো? যখন ওই জলের মধ্যে এমন কিছু ব্যাকটেরিয়া থাকবে যেগুলো হচ্ছে আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর, যেমন হচ্ছে তোর ডায়রিয়া, যেমন হচ্ছে তোর কলেরা, এই সমস্ত যে ভাইরাস ব্যাকটেরিয়া যেগুলো থাকে, যেগুলো হচ্ছে তোর প্যাথোজেনিক মানে ক্ষতিকারক ব্যাকটেরিয়া। দু ধরনের ব্যাকটেরিয়া হয়, একটা হচ্ছে প্যাথোজেনিক, একটা হচ্ছে নন প্যাথোজেনিক। প্যাথোজেনিক ব্যাকটেরিয়া যদি জলের মধ্যে থাকে তাহলে সেই জল হচ্ছে খুব ক্ষতিকারক, আর নন প্যাথোজেনিক ব্যাকটেরিয়া যদি থাকে তাহলে সেই জল কিন্তু ক্ষতিকারক না। ঠিক আছে, তার মানে জলের মধ্যে যে ব্যাকটেরিয়া থাকলেই যে সেই জলটা ক্ষতি তাও নাও হতে পারে। ঠিক আছে, আচ্ছা লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে মিনারেল ওয়াটার, তাই তো, যেটা হচ্ছে আমরা ফিল্টার থেকে খাই। ফিল্টারের জলগুলোতে অনেক সময় দেখবি মিনারেল ওয়াটার লেখা থাকে, তোরা নিশ্চয়ই বলি যে মিনারেল ওয়াটার দাও একটা। এই মিনারেল ওয়াটার মানে কি? তো ইট কন্টেন্স
It contains useful minerals like calcium, magnesium and iron. এগুলো আমাদের শরীরের পক্ষে খুবই উপকার। in required proportion, ঠিক আছে। কোনো জলের বোতলে যদি দেখবি মিনারেল ওয়াটার লেখা থাকে, তার মানে কি সেই জলটার মধ্যে যে খনিজ দ্রব্য যেগুলো হচ্ছে আমাদের শরীরের পক্ষে উপকার, সেই জিনিসগুলো ঠিকঠাক মাপে ঠিকঠাক পরিমাণ অনুযায়ী আছে, ঠিক আছে। এই জিনিসটাকে আমাদের এই কটা টার্মকে কিন্তু আমাদের ভালোভাবে মনে রাখতে হবে, ঠিক আছে। ক্লিয়ার এই জায়গাটা? সবাই ক্লিয়ার তো রে? বেশ, তো এইটাও গেল আমাদের ওয়াটার সম্পর্কে আমাদের বেসিক কিছু নলেজ, যে ওয়াটার কি। কি অ্যাস্থেটিক্যালি মানে কি বলবো, মানে হচ্ছে তোর, মানে আমি ফিল করছি ওয়াটার হুইচ ইজ অ্যাস্থেটিক্যালি ওয়ার্কিং গুড, মানে যেটা ফিল করে বোঝা যায় যে না এটা ঠিক আছে, এরকম ব্যাপার, ঠিক আছে। এবার আমরা চলে আসবো ক্যারেক্টারিস্টিক্স অফ ওয়াটার। নেক্সট যেটা সবচেয়ে বেশি মানে ইম্পর্টেন্ট, যে আমার কি কি ধরনের জিনিস আমাদের এখানে লাগবে, সেই জিনিসগুলোকে আমাদের বুঝতে হবে। হেডিং দে ক্যারেক্টারিস্টিক্স অফ ওয়াটার। ওয়াটারের কি কি প্রপার্টি আছে সেই জিনিসগুলোকে আমরা ভালো করে বুঝবো। তো দেখ, ওয়াটারের যে প্রপার্টিগুলো থাকে সেগুলোকে আমরা অনেকভাবে ভাগ করতে পারি, ঠিক আছে। যদি ওয়াটারের যদি ক্যারেক্টারকে যদি আমরা বুঝতে চাই, এর মধ্যে তোর ফিজিক্যালি, কেমিক্যালি, বায়োলজিক্যালি, এই তিনটে ভাগে আমরা মেনলি ভাগ করি, ঠিক আছে। এর যদি ওয়াটারের যে প্রপার্টি আছে, এই প্রপার্টিকে যদি আমরা ভাগ করি, ওয়াটারের যে প্রপার্টি আছে, ধর এটা হচ্ছে আমাদের প্রপার্টি অফ ওয়াটার। প্রপার্টি অফ ওয়াটার, ঠিক আছে। প্রপার্টি অফ ওয়াটারকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফিজিক্যাল প্রপার্টি, একটা হচ্ছে কেমিক্যাল প্রপার্টি, আর একটা হচ্ছে বায়োলজিক্যাল প্রপার্টি, ঠিক আছে। আমাদের সিলেবাসের ক্ষেত্রে ফিজিক্যাল প্রপার্টিটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কেমিক্যাল প্রপার্টি, বায়োলজিক্যাল প্রপার্টি সেরকম খুব একটা আসে না, সেই জন্য এইগুলোকে আমরা স্কিপ করতেও পারি। আমরা কিন্তু ফিজিক্যাল প্রপার্টিটাকে খুব ভালোভাবে ডিটেলসে পড়ব। তো ফিজিক্যাল প্রপার্টির মধ্যে ফার্স্ট যেটা আসে সেটা হচ্ছে টার্বিডিটি। দ্বিতীয় নম্বর যেটা আসছে সেটা হচ্ছে আমাদের কালার, ঠিক আছে। 3 নম্বরে যেটা আসছে সেটা হচ্ছে টেস্ট অ্যান্ড অডর, মানে স্মেল বা গন্ধ, অডরস, ঠিক আছে। 4 নম্বরে আসছে টেম্পারেচার। 5 নম্বরে আসছে স্পেসিফিক কন্ডাক্টিভিটি, ঠিক আছে। এইগুলো হচ্ছে ফিজিক্যাল প্রপার্টি। কেমিক্যাল প্রপার্টির মধ্যে কী কী আছে, কেমিক্যালটাও খুবই ইম্পর্টেন্ট, আমি ভুল বলছিলাম। কেমিক্যালটা, ফিজিক্যাল আর কেমিক্যাল এই দুটো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট,
ঠিক আছে। কেমিক্যালের মধ্যে আসছে ফার্স্ট আমরা শিখব টোটাল সলিড, সাসপেন্ডেড সলিড, এই টার্মগুলো শিখব। ঠিক আছে। দ্বিতীয় নম্বরে হচ্ছে আমরা যেটা শিখব সেটা হচ্ছে পিএইচ ভ্যালু, পিএইচ। 3 নম্বরে লেখ পিএইচের পর আমরা যেটা শিখব সেটা হচ্ছে হার্ডনেস। ঠিক আছে। 4 নম্বরে যেটা শিখব সেটা লেখ ক্লোরাইড কন্টেন্ট, ঠিক আছে। 5 নম্বরে হচ্ছে নাইট্রোজেন কন্টেন্ট, ঠিক আছে। 6 নম্বরে লেখ সাম মেটালস, আরও কিছু মেটাল আছে যেগুলো সম্পর্কে আমরা একটু হালকা করে শিখব। ঠিক আছে। আরও যেমন আছে কিছু কিছু জিনিস হচ্ছে যেমন ডিজলভ গ্যাসও থাকে, সেটাও লিখে রাখ। 7 নম্বরে লিখে রাখ ডিজলভ গ্যাস, কিছু ডিজলভ গ্যাসও থাকে কেমিক্যালের মধ্যে, তো সেইগুলো হচ্ছে আমরা দেখব। ঠিক আছে। এবার এই যে ব্যাকটেরিয়াল যে প্রপার্টিগুলো আছে তার মধ্যে হচ্ছে তোর আমাদের 3 ধরনের হচ্ছে আমরা ব্যাকটেরিয়া এখানে দেখতে পাই। একটা হচ্ছে অ্যারোবিক, একটা হচ্ছে অ্যানঅ্যারোবিক, আর একটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ। ঠিক আছে। তো 1 নম্বরে লেখ এইরোবিক, দ্বিতীয় নম্বর হচ্ছে অ্যানএইরোবিক, আর 3 নম্বরে লেখ ফ্যাকুলেটিভ বা ফ্যাকাল্টেটিভ অনেক সময় বলে, ফ্যাকাল্টেটিভ ব্যাকটেরিয়া। ঠিক আছে। এই হচ্ছে পুরো এই সাবজেক্টটার পুরো টপিক, কি কি টপিক আছে না আছে পুরো জিনিসটা আমি একটা ছোট্ট জায়গায় চার্ট করে বলে দিলাম। এবার এই প্রত্যেকটা জিনিসকে হচ্ছে আমরা আস্তে আস্তে স্টাডি করব। সবাই লেখা হয়ে গেছে? না স্যার, লিখে নিচ্ছ? একটু দাঁড়ান। ব্যাকটেরিয়া লাস্টের হুম। হয়েছে স্যার। হয়ে গেছে তো? এবার দেখ, তোদের সেই গেট স্ট্যান্ডার্ডে পড়াবো না, যতটুকুনি লাগবে ততটুকুনি শুধু পয়েন্ট পয়েন্ট করে আমি পড়িয়ে দেবো। ঠিক আছে। তো ফার্স্ট যেটা লেখ আমরা যেটা শিখবো 1 নম্বরে সেটা হচ্ছে টার্বিডিটি। যতটুকুনি লাগবে ততটুকুনি আমি পয়েন্ট করে পড়ে দিচ্ছি, জিনিসটা আমি বুঝিয়ে দেবো কি জিনিসটা আছে। তো ফার্স্টে লেখ টার্বিডিটিটা কি জিনিস। টার্বিডিটি মানে হচ্ছে, আগে জিনিসটা বোঝ, যে আমার একটা ধর কন্টেনার আছে, সাপোজ এই হচ্ছে আমার একটা কন্টেনার, এই কন্টেনারটার মধ্যে আমার জল আছে।
ঠিক আছে। যদি ফ্রেশ জল থাকে তাহলে আমরা যখন এইখান দিয়ে ধর একটা দেখব, সাপোজ ধর আমরা এইখান থেকে আমরা ভিজুয়াল করছি, ঠিক আছে, এই দিকে ধর আমার একটা লাইট আছে, ঠিক আছে, তাহলে এই যে লাইটের আলোটা এখান থেকে রিফ্র্যাকশন হয়ে আমার চোখে আসবে নিশ্চয়ই, তাই তো। জল যদি স্বচ্ছ থাকে তাহলে আমি এই লাইটটা কাঁচের উপাশে আমরা স্পষ্ট দেখতে পাবো। কিন্তু জলের মধ্যে যদি অনেক সাসপেন্ডেড পার্টিকেল কিছু থাকে, যেমন মাটি, ক্লে, সিল্ট, এই সমস্ত জিনিস যদি কিছু থাকে তাহলে কি জলটা হচ্ছে ঘোলাটে হয়, তাহলে আমি এই যে আলোটা সেটা আমরা স্বচ্ছভাবে দেখতে পাবো না, ঠিক আছে। এই যে প্রপার্টিটা, যে জলটা ঘোলাটে হয়ে আছে, এই প্রপার্টিটাকেই বলা হয় টার্বিডিটি অফ ওয়াটার। বোঝা গেছে? ব্যাপারটা বোঝা গেছে? স্যার লাস্টের কথাটা একবার বলুন তো। আমি বলছি যে কোনো একটা জলের মধ্যে একটা কাঁচের গ্লাসে ধর এমনি সিম্পল পরিষ্কার জল নিবি, তো তাহলে তোরা কি জলটার মধ্যে দিয়ে যখন দেখবি কাঁচের উপাসটা কি আছে সেটাও তোরা স্পষ্ট দেখতে পাবি, তাই তো, পরিষ্কার জল। এবার যদি ঘোলাটে জল নিস তাহলে কি তার উপাসটা হচ্ছে আমরা দেখতে পাবো না, তাই তো। তো এই যে ঘোলাটেনেস যেটা আসছে জলের মধ্যে, এইটাকেই বলা হয় টার্বিডিটি। ঘোলাটে, বাংলায় লিখে রাখ, ঘোলাটে, ঘোলাটে জল, তাহলেই ব্যাপারটা বুঝতে পারবে। এটা এটা নয়, হ্যাঁ, ঘোলাটে জল, ঠিক আছে। তো টার্বিডিটি কেন হয়? টার্বিডিটি মেনলি কজড, লিখে রাখ, টার্বিডিটি caused due to presence of organic, inorganic, suspended or colloidal particles, ব্র্যাকেটে লিখে রাখ, ক্লে, সিল্ট, স্যান্ড, আদার মেটাল অর লিখে রাখ অর্গানিক ম্যাটার, এরকমভাবে লিখে রাখ অর্গানিক ম্যাটার ইটিসি, ঠিক আছে। টার্বিডিটি কজ ডিউ টু দ্য প্রেজেন্স অফ অর্গানিক, ইনঅর্গানিক সাসপেন্ডেড অর কোলয়েডাল পার্টিকেলস ইন ওয়াটার, ঠিক আছে। নেক্সট পয়েন্ট লেখ, ইট প্রিভেন্ট দ্য ভিজুয়ালাইজেশন or transparency of water, ঠিক আছে। ওয়াটারের ট্রান্সপারেন্সি, যে ওয়াটার যে ট্রান্সপারেন্ট সেই জিনিসটাকে কিন্তু এ নষ্ট করে দেয়, ঠিক আছে। একটু নামান, নিচের দিকে লাস্ট লাইনটা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, চটপট লেখ, বেশি সময় নিলে হবে না। তো ভিজুয়ালাইজেশন, তারপরে কি লিখেছেন? ওয়াট ট্রান্সপারেন্সি অফ ওয়াটার। ট্রান্সপারেন্সি হয়ে গেছে। ঠিক আছে। এরপর লেখ
টার্বিডিটি মেজার করা হয় measured by turbidity rod or turbidimeter এর মধ্যে অনেক ধরনের হচ্ছে তোর টার্বিডিমিটার আমাদের পাওয়া যায়। তার মধ্যে কয়েকটা নাম শুধু জাস্ট লিখে রাখ, যেমন হচ্ছে তোর আমাদের লিখে রাখ জ্যাকসনস টার্বিডিমিটার, ঠিক আছে, জ্যাকসনস টার্বিডিমিটার। তারপর হচ্ছে বেলিস টার্বিডিমিটার, ঠিক আছে। তারপর হচ্ছে তোর নেপ্লোমিটার, ঠিক আছে। এই ধরনের কিছু এ দিয়ে হচ্ছে আমরা করি, ঠিক আছে। টার্বিডি রড যেটা, সেটা হচ্ছে একটা সিম্পল রড থাকে, ঠিক আছে। সেই রডটা দিয়ে হচ্ছে আমাদের জলের মধ্যে হচ্ছে তোর দেখা হয়। আগে জিনিসগুলো একটু দেখাই, ভিজুয়ালাইজেশন না হলে জিনিসগুলো বুঝতে পারবি না। টার্বিডি কি বললাম যেন, টার্বিডিটি রড, তাই তো। এটা হচ্ছে এক ধরনের ফিল্ড মেথড, ঠিক আছে। টার্বিডিটি রড যেটা, সেটা হচ্ছে এক ধরনের হচ্ছে ফিল্ড মেথড। এটা দেখাচ্ছি, দেখ। বাবা এত অ্যাড দেয় না। measure the in addition এরকম হচ্ছে একটা গ্লাস জার নেওয়া হয়, ঠিক আছে। দাঁড়া, আসল জায়গায় আছে। the total volume. To do this, taking care that remember that the tube is এটা তো বেলিস টার্বিডিমিটার দেখাচ্ছে। আমি অ্যাকচুয়ালি জিনিসটা দেখাই তোদের ছবি, ঠিক আছে। টার্বিডিটি রডটা কীরকম টাইপের দেখতে হয় দেখ, ছবিটা এঁকে দেখাচ্ছি, তাহলে এই জিনিসটা ভিজুয়ালাইজ হয়। ধর এরকম একটা কন্টেনার থাকে, ঠিক আছে। এই কন্টেনারের উপর একটা এরকম স্কেলওয়ালা রড থাকে, ঠিক আছে। এরকম একটা রড থাকে। এই রডের ঠিক ওপর পোর্শনে এরকম একটা আই পিস থাকে, যেটা দিয়ে দেখে, ঠিক আছে। এর মধ্যে ধর মিটারিং সিস্টেম করা থাকে। এই হচ্ছে ধর জলের লেভেল, ঠিক আছে। তো এই যে পোর্শনটা করা আছে, এর ঠিক নিচের পোর্শনটায়, এইখানটা একটা তোর নিডল থাকে, ছুঁচ টাইপের থাকে। এটাকে বলা হয় প্ল্যাটিনাম নিডল, ঠিক আছে। এই যে মিটারগুলো আছে, যে রিডিংগুলো আছে, এগুলোকে বলা হয় নিকেল রিং, ঠিক আছে। নিকেলের হচ্ছে রিং থাকে, পুরো চারপাশটাতে নিকেলের রিং থাকে, ঠিক আছে। এই পোর্শনটাকে আমরা বলবো আই পজিশন, ঠিক আছে।
তো এর ক্ষেত্রে কি করা হয় দেখ, জলটার মধ্যে আমার আস্তে আস্তে এই যে রডটাকে সেটাকে নিচের দিকে নামানো হয়। ঠিক আছে, এই আইপিসটা দিয়ে আমরা দেখতে থাকবো। যত নিচে নামাবো এই যে প্ল্যাটিনাম যে নিডেলটা আছে নিচের দিকে যত গভীরতার দিকে যাবে এই নিডেলটা আস্তে আস্তে আবঝা হতে শুরু করবে। যদি জলটা ঘোলাটে হয়, দেখবি জল ঘোলাটে হলেও যখন ওপর পোর্শনে থাকে জল কিন্তু এটা কিছুটা স্বচ্ছ হলেও দেখা যায়। ঠিক আছে, কিন্তু যত গভীরে যাবি এই জিনিসটা তাড়াতাড়ি অস্বচ্ছ হতে শুরু করবে। তো কত ডেপথে যে এই প্ল্যাটিনাম নিডেলটা অস্বচ্ছ হয়ে যাচ্ছে বা দেখা যাচ্ছে না, সেই রিডিংটাকেই আমরা বলবো তার টার্বিডিটি। ব্যাপারটা বোঝাতে পারলাম? কে উৎপল, বুঝতে পেরেছিস? ব্যাস, যত এটা নিচের দিকে নামাতে থাকবো এই প্ল্যাটিনাম নিডেলটা জলের মধ্যে থাকার ফলে কি হচ্ছে, অস্বচ্ছ হতে শুরু করবে। ঠিক আছে, তো এই কারণটা হচ্ছে পুরো ফাঁপা। ঠিক আছে, রডটার ভেতরটা হচ্ছে পুরো ফাঁপা, এখান দিয়ে একটা আইপিস থাকবে, রডটার ভেতর দিয়ে জলটা ঢুকবে। ঠিক আছে, এই নিডেলটা হচ্ছে এখানে থাকবে, নিডেলটার পাশ দিয়ে সব জলগুলো বেরিয়ে যাবে, আস্তে আস্তে জিনিসটা অস্বচ্ছ হতে শুরু করবে। এই ধরনের জিনিসটাকে বলা হয় আমাদের টার্বিডিটি রড। একে বলা হয় টার্বিডিটি রড। ঠিক আছে, এই টার্বিডিটি রডটা মনে রাখবি, এটা হচ্ছে এক ধরনের ফিল্ড মেথড। ঠিক আছে, এইটা হচ্ছে এক ধরনের ফিল্ড মেথড। আরও কিছু মেথড আছে, যেমন জ্যাকসন টার্বিডিমিটার আছে। এই যে মেথডগুলো বলছি এগুলো হচ্ছে তোর আমাদের পুরনো মেথড। ঠিক আছে, এখন মডার্ন টেকনোলজি চলে এসছে, অনেক অ্যাডভান্স ইকুইপমেন্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু আমাদের কিছুটা জেনে রাখতে হবে যে আগে জলের টার্বিডিটি কিভাবে মেজার করা হতো। তো জ্যাকসনের ক্ষেত্রে কি করা হতো দেখ, এরকম একটা টেবিল রাখা থাকতো, এরকম একটা টেবিল আছে। ঠিক আছে, এই টেবিলটার মধ্যে আমার একটা কন্টেনার আছে, জল দেওয়া আছে। ঠিক আছে, এই কন্টেনারটার উপর আমরা কি করলাম, একটা হালকা কালার, আমরা একটা গ্রানুলেটেড যে গ্লাস যে টিউবগুলো হয়, একটা টিউবের মধ্যে এরকম একটা টিউব টাইপের, ঠিক আছে, এরকম ঠিক টিউব টাইপের একটা কন্টেনার রাখলাম। ঠিক আছে, এর মধ্যে ধর এটা কন্টেনারের মধ্যে ধর জল আছে। ঠিক আছে, এবার এইটার জলটা ছিল স্বচ্ছ, এবার হচ্ছে তোর এইখানে হচ্ছে আমার টার্বিড ওয়াটার দেয়া আছে। ঠিক আছে, নিচেটায় এখানটা হচ্ছে একটা বাতি লাগানো থাকে। এরকম একটা বাতি লাগানো থাকে। ঠিক আছে, তো আমি এইখান দিয়ে দেখছি, এইখানে হচ্ছে আমার আই সাইডটা থাকছে। ঠিক আছে, এখান থেকে আমরা দেখছি। আচ্ছা, এর সাইডে হচ্ছে তোর এরকম মিটার দেওয়া থাকবে। ঠিক আছে, এটার নাম হচ্ছে গ্রাজুয়েটেড গ্লাস টিউব। ঠিক আছে, এটা হচ্ছে টার্বিড ওয়াটার। এটা হচ্ছে কন্টেনার, এটা হচ্ছে টপ ফ্রেম। ঠিক আছে, এই ফ্রেমটা হচ্ছে স্বচ্ছ ফ্রেম, একটা কাঁচের একটা স্বচ্ছ ফ্রেম। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্যান্ড, এটা হচ্ছে ক্যান্ডেল।
আমরা এবার হচ্ছে এই জলটাকে আস্তে আস্তে, এই যে জলের যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে হচ্ছে আমরা আস্তে আস্তে ওপর থেকে নিচের দিকে রাখব। ঠিক আছে, এইখান থেকে যতক্ষণে হচ্ছে এই যে ক্যান্ডেলটা হচ্ছে স্পষ্টভাবে হচ্ছে আমরা দেখতে পাবো যে রিডিংয়ে যে ডেপথ পর্যন্ত গেলে সেইটাকেই বলা হচ্ছিল তোর জ্যাকসন টার্বিডিমিটারের রিডিং। মানে ধর এই কন্টেনার থেকে এতটা ডেপথ পর্যন্ত গেল তো, ঠিক আছে, এই যে টোটাল যে এই রিডিংটা হচ্ছে তোর এই কন্টেনারের আপ টু এই যে রিডিংটা, এই উপরের রিডিংটা, এটাকেই বলা হচ্ছে তার টার্বিডিটি। ঠিক আছে, তো এই ধরনের জিনিসকে আমরা বলি জ্যাকসন টার্বিডিটি মিটার। ঠিক আছে, এর যে ইউনিট হচ্ছে আমরা লিখি JTU, জ্যাকসন টার্বিডিটি ইউনিট। ঠিক আছে, এইভাবে মেজার করা হয়। এর থেকে বেশি তোদের আর জানার দরকার নেই। আরও এর বিভিন্ন কত হাইটে কত হয় সব হয়। এখান থেকে তোদের যদি কোশ্চেন আসে তাহলে তোদের মেন কোশ্চেন আসবে যে জ্যাকসন টার্বিডিটি মিটারের ইউনিট কী। ঠিক আছে, তারপর হচ্ছে নেফ্লোমেট্রিক টার্বিডিটারের ইউনিট কী, এই ধরনের জিনিস আছে। তো বেসিক কয়েকটা জিনিস আমি এক্সাম্পল দিলাম। তোদের যে টার্বিডিটার মিটারের হচ্ছে তোর সবচেয়ে ভালো যে এটা করা হয় এখন যেটা, সেটা হচ্ছে তোর NTU দিয়ে করা হয়, নেফ্লোমিটার টার্বিডিটি ইউনিট। সেটা একটা মেশিন টাইপের, দেখায় একটা। সেটা হচ্ছে তোর PHELO, নেফ্লোমিটার। এইটা হচ্ছে তোর নেফ্লোমিটার। কীরকমভাবে জিনিসটা হয় দেখ। And we have seen that সবাই দেখতে পাচ্ছিস? সবাই দেখতে পাচ্ছিস রে? হ্যাঁ স্যার। এরকম একটা বক্স থাকে, এরকম একটা টিউব থাকে। ঠিক আছে, এই টিউবটার মধ্যে হচ্ছে তোর যে জলটা, যে টার্বিড যে ওয়াটারটা আছে, সেই জলটাকে আমরা এর মধ্যে প্লেস করি। ঠিক আছে, সেটা প্লেস করার পর সেই জলটা হচ্ছে তোর এর মধ্যে রিডিং দিয়ে দেবে। আমরা দেখাই, এখানে দেখ, এই যে কন্টেনারটা আছে, এই যে জারগুলো আছে, এই জারের মধ্যে হচ্ছে আমরা যে লিকুইডটা দরকার, যে লিকুইডের টার্বিডিটি আমরা মেজার করব, ঠিক আছে, সেটাকে এর ভেতরে রাখা হয়। ঠিক আছে, এবার ভেতরে রাখার ফলে কি হয়, এই জিনিসটা হচ্ছে ওখানে রিফ্লেক্ট হয়ে ওটা বেরিয়ে আসে। ঠিক আছে, ওর মধ্যে ঢুকিয়ে দিলে জিনিসটা হচ্ছে ওখানে রিফ্লেক্ট হয়ে বেরিয়ে আসবে। সাপোজ ধর আমি দেখাই, এখানে দেখ নর্মাল 26 দেখাচ্ছে, তো ওটাকে সেট করে নিতে হয়। এ দেখ এখানে ধর কলের জলটাই নিল, কলের জলটাকে নিয়ে এর মধ্যে প্লেস করছে, কলের জলটাকে দেখ এখানে প্লেস করছে, দেখ এখানে রিডিং দিচ্ছে আমাদের। ঠিক আছে, কত কি রিডিং আসে না আসে, তার টার্বিডিটি কত, সেই রিডিংগুলো দিয়ে দেবে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমাদের টার্বিডিটি মেজার করা হয়। ক্লিয়ার? ক্লিয়ার তো রে? বেশ, এবার হচ্ছে এই টার্বিডিটির ইম্পর্টেন্ট পয়েন্টগুলো যা শুধু চটপট লিখে নে তো। টার্বিডিটির ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমরা চটপট লিখে নিই। 1 নম্বর পয়েন্ট লেখ, টার্বিডিটি কী দিয়ে মেজার করা হয়? এই যে NTU ফেনটিউ যেগুলো করছি, সেগুলো কোন স্কেলেতে আমরা করি সেটা লিখে রাখ। টার্বিডিটি মেজার্ড বাই লিখে রাখ স্ট্যান্ডার্ড সিলিকা স্কেল।
স্ট্যান্ডার্ড সিলিকা স্কেল, এই কোশ্চেনটা প্রচুর এসছে, এই কোশ্চেনটা অনেক জায়গায় এসছে, স্ট্যান্ডার্ড সিলিকা স্কেল। ঠিক আছে, লিখে রাখ অন স্ট্যান্ডার্ড সিলিকা স্কেল কমা দিয়ে the turbidity in drinking water should be limited to 10 ppm, এটা আলাদা কালিতে লিখতো, should be limited to 10 ppm। কোশ্চেনটাও আছে এখানে, স্ট্যান্ডার্ড সিলিকা স্কেল এই টার্মটা আছে পরীক্ষায়, তারপর হচ্ছে তোর স্ট্যান্ডার্ড সিলিকা স্কেলে কত লিমিট, এই কোশ্চেনটা আসে। ঠিক আছে, এবার হচ্ছে ম্যাক্সিমাম টার্বিডিটি কোন জলের সোর্স থেকে পাওয়া যায়, লিখে রাখ ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ টার্বিডিটি পাওয়া যায় হচ্ছে, লিখে রাখ রিভার থেকে, রিভারের জলে সবচেয়ে বেশি টার্বিডিটি থাকে। ঠিক আছে, ঠিক আছে, এবার কিছু টার্বিডিটির ইউনিট লিখে রাখ, একটা তো অলরেডি বলেছি জেটিইউ, এছাড়া কিছু ইউনিট আছে লিখে রাখ এনটিইউ, এর ফুল ফর্ম হয়তো দিতে পারে, সেটা হচ্ছে ন্যাফ্লোমেট্রিক টার্বিডিটি ইউনিট। তারপর লিখে রাখ এফটিইউ, এটা লিখে রাখ ফরমাজিন টার্বিডিটি ইউনিট। ঠিক আছে, এই কটা জিনিস মনে রাখলেই হবে, টার্বিডিটি থেকে আর কিছু পড়ার দরকার নেই। তাহলে টার্বিডিটি হয়ে গেল। এরপর নেক্সট যে পয়েন্ট আসছে সেটা হচ্ছে আমাদের কালার, 2 নম্বরে আসছে আমাদের কালার। বেশি ডিটেলসে যাব না, শুধু ইম্পর্টেন্ট পয়েন্টগুলো লিখে নে। কালারের ক্ষেত্রে লেখ তোর আমাদের কালার যেটা করা হয় মেজার্ড বাই টিন্টোমিটার, ঠিক আছে, এইটা মনে রাখবি। আচ্ছা, কালারের ক্ষেত্রে লিমিট যেটা জলের যে কালার সেটা লিমিট হচ্ছে লিখে রাখ 20 ppm। এই টার্মগুলোই কিন্তু আসবে। টার্বিডিটির ক্ষেত্রে কত পেলি 10 ppm, তাই তো, আর আমাদের এর ক্ষেত্রে হচ্ছে 20 ppm। আর এর ক্ষেত্রে কি স্কেল ইউজ করা হয়, এর ক্ষেত্রে হচ্ছে লিখে রাখ কোবাল্ট স্কেল মেজারিং ইউনিট বা কোবাল্ট স্কেল মেজার। শুধু এইটুকুনি কয়েকটা পয়েন্ট লিখে রাখ। 3 নম্বরে লিখে রাখ অডোর, মানে যে আমরা জলটা খাবো তার স্মেল, সেই অডোর সে স্মেলের কিছু ইউনিট আছে, সেগুলোকে আমরা এখানে জানবো। সেগুলো কত, এটাকে করা হয় থ্রেশহোল্ড অডোর নাম্বার দিয়ে। থ্রেশহোল্ড অডোর নাম্বার,
ঠিক আছে। এটা মেজার করা হয় হচ্ছে আমাদের অসমোস্কোপ দিয়ে, মেজার্ড বাই, লিখে রাখ, অসমোস্কোপ, SCOP, অসমোস্কোপ। ঠিক আছে। আর এর লিমিটটা লিখে রাখ, থ্রেশহোল্ড অডুর নাম্বার যেটা 123 TOM, এটা TOM লিখে রাখ, তাহলে বুঝতে পারবি। এত লিমিটের মধ্যে থাকতে হবে, অডুরের যে লিমিট সেটা হচ্ছে এই লিমিট। ঠিক আছে। 4 নম্বর পয়েন্টে লেখ টেম্পারেচার, জলের যে টেম্পারেচার, জলের টেম্পারেচার আমাদের জেনারেলি কত থাকে কিরে? জলের টেম্পারেচার সেটা 10 টু 25 ডিগ্রি সেন্টিগ্রেড স্ট্যান্ডার্ড ধরা হয়, 27 ডিগ্রিও ঠিকঠাক আছে, অসুবিধা নেই। ঠিক আছে। হয়ে গেল। তো এই কটা জিনিস হচ্ছে আমাদের জেনে রাখতে হবে। স্পেসিফিক কন্ডাক্টিভিটি সেটা হচ্ছে আমাদের এখানে লাগবে না, যখন হচ্ছে তোর আমাদের হার্ডনেস আছে সেইখান থেকে আমরা মোটামুটি বুঝে যাব। এবার হচ্ছে তোর 5 নম্বরে লেখ ফিজিক্যাল প্রপার্টি, সব হয়ে গেল। এবার 5 নম্বরে যেটা হচ্ছে আমরা কেমিক্যাল প্রপার্টি আসছি, যার মধ্যে আসছে টোটাল সলিড অ্যান্ড সাসপেন্ডেড সলিড। ঠিক আছে। এর লিমিটটা আমরা লিখে রাখবো, যে একটা জলের মধ্যে মেন যে টোটাল যে সলিড, ঠিক আছে, সেটা হচ্ছে কত থাকতে হবে। আমাদের যেটা হচ্ছে এখানে হচ্ছে দু ধরনের হয়, একটা হচ্ছে ডিজায়ারেবল, একটা হচ্ছে পারমিসিবল। ডিজায়ারেবল মানেটা কি? ডিজায়ারেবল মানে এইটা হলে ঠিকঠাক আছে। পারমিসিবল মানে কি? পারমিসিবল মানে হচ্ছে ম্যাক্সিমাম আমরা এখান পর্যন্ত অ্যালাউ করতে পারি। ঠিক আছে। তো টোটাল সলিডের ক্ষেত্রে লিখে রাখ ডিজায়ারেবল লিমিট হচ্ছে 500 ppm। ডিজায়ারেবল হচ্ছে 500 ppm, আর পারমিসিবল হচ্ছে লিমিট লিখে রাখ 1000 ppm। তোদের আইএস কোডের এইটা সমস্ত কিছু লিমিট আমাদের দেয়া আছে। আইএস 10 কত ছিল রে? আইএস 10 কত ছিল? 10200 মনে হয়, আমি দেখে বলে দিচ্ছি তোদের কত নম্বর কোডে এটা দেয়া আছে। আমি এটা পুরো তোদের দেখে আমি স্ট্যান্ডার্ড যে লিমিটটা আছে সেটা আমি তোদের বলে দিচ্ছি। ঠিক আছে। তো টোটাল সলিড, সাসপেন্ডেড সলিডের মধ্যে এই পয়েন্টগুলো হচ্ছে তোর পরীক্ষায় আসে, এই পয়েন্টগুলো আমাদের জেনে রাখতে হবে। নেক্সট হচ্ছে আমাদের পিএইচ। পিএইচের ক্ষেত্রে কি জানতে হবে? পিএইচ দিয়ে আমরা কি মাপি? পিএইচ দিয়ে আমরা কি মাপি বল? কিরে, জলটা অ্যাসিডিক নাকি না অ্যাসিডিক নয় সেটা হচ্ছে আমরা বুঝি। তো পিএইচ অ্যাকচুয়ালি কি হয়? পিএইচ মানে হচ্ছে তোর কতটা পার্সেন্ট হচ্ছে হাইড্রোজেন আয়ন হচ্ছে প্রেজেন্ট আছে, সেটা হচ্ছে আমাদের মেজার করা হয়। ঠিক আছে। কিভাবে মেজার করা হয় সেই জিনিসটা আমরা একটু আগে বুঝি। ঠিক আছে। তার আগে আমরা লিমিটগুলো লিখে নিই, তারপর আমি সেটা বলছি। ঠিক আছে। যদি পিএইচের ভ্যালু তোর লেস দ্যান 5 হয়, তাহলে হচ্ছে তোর স্ট্রঙ্গার অ্যাসিড। পিএইচের ভ্যালু যদি 6 থেকে তোর 7 বা 7.5 এরকম হয়, ঠিক আছে, বা এটা সবচেয়ে ভালো হয়, এটা লিখে রাখ, সবচেয়ে ভ্যালু হচ্ছে পিএইচের ভ্যালু যদি
7-এর কাছাকাছি হয়, এটা এরকমভাবে ইকুয়ালস টু লেখ, তাহলে জিনিসটা আরও বুঝতে সুবিধা হবে। মানে 7-এর কাছাকাছি, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের ড্রিঙ্কিং ওয়াটার। ড্রিঙ্কিং ওয়াটার, যদি প্রশ্ন আসে ড্রিঙ্কিং ওয়াটার পিএইচ ভ্যালু কত, তখন হচ্ছে 7 লিখতে হবে। আর পিএইচ ভ্যালু হচ্ছে গ্রেটার দ্যান 7 বা গ্রেটার দ্যান 8 হলে হচ্ছে অ্যালকালাইন ওয়াটার, ক্ষারীয় জল, অ্যালকালাইন ওয়াটার, ঠিক আছে? এই জিনিসগুলো তো আমরা মোটামুটি সবাই জানি, ঠিক আছে? পিএইচ যেটা হচ্ছে মেজার করা হয়, লিখে রাখ, মেজার্ড বাই পোটেনশিওমিটার, পোটেনশিওমিটার, ঠিক আছে? এই টার্মগুলো কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। 7-এর নিচে হলে মনে রাখবি অ্যাসিডিক, 7-এর উপরে হলে হচ্ছে তোর অ্যালকালাইন, 7-এর কাছাকাছি হলে সেটা হচ্ছে তোর নর্মাল। আমাদের যে নর্মস আছে সেখানে হচ্ছে তোর পিএইচের ভ্যালু যেটা, সেটা হচ্ছে তোর বলা হয় 6 থেকে 6.5 থেকে 8.5-এর মধ্যে। মানে এই যে পিএইচ ভ্যালু 6.5 টু 8.5-এর মধ্যে যদি থাকে, তাহলে হচ্ছে সেই জলটাকে আমরা খেতে পারি, ঠিক আছে? এবার দেখ পিএইচের ভ্যালু কিভাবে কনসেন্ট্রেট করা হয়, বা এই ধরনের পিএইচ থেকে কিন্তু আমাদের অনেক কোশ্চেন আসে, ঠিক আছে? কীরকম টাইপের কোশ্চেন আসে, একটা আমি কোশ্চেন এক্সাম্পল আমি তোদের দেখাই, তাহলে জিনিসটা তোরা বুঝতে পারবি, ঠিক আছে? সেই জিনিসটা করালে তোদের অনেকটা ক্লিয়ার হবে। আমাদের যে পিএইচের যে বেসিক ফর্মুলা, সেইটা হচ্ছে log 1/H+, ঠিক আছে? যে কোনো জলের পিএইচের বেসিক ফর্মুলা সেটা হচ্ছে log 1/H+, কতটা হাইড্রোজেন আয়ন আছে, ঠিক আছে? এবার ধর একটা কোশ্চেন আমার দিল, ঠিক আছে? কোনো একটা জলের ক্ষেত্রে আমাদের কনসেন্ট্রেশন আমাকে বার করতে হবে। তোদের গুপ্তার বইটাই খোল, গুপ্তার 180 নাম্বার যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা একবার সবাই বার করতো, চটপট বার কর। আমাদের যে জল H2O, এটা যখন কেমিক্যালি ভাঙে তখন কি কি তৈরি করে? H+ প্লাস OH মাইনাস, তাই তো? তাহলে এই যে দুটো জিনিস আছে, এই দুটো জিনিসের পিএইচের ফর্মুলা তাহলে কি হচ্ছে? H+ এর পিএইচ কত হচ্ছে? আমরা পাচ্ছি 10⁻⁻⁻, তাই তো? তাহলে এটাকে আমরা লিখি হচ্ছে পিএইচ ইজ ইকুয়াল টু log 10⁻1/H+। সিমিলারলি এই পিওইচ এইটার ক্ষেত্রেও আমরা এইভাবেই বার করি, log 10⁻1/OH-। একইভাবে হচ্ছে আমাদের দুটোকে বার করা যায়, ঠিক আছে? আর একটা অঙ্ক করালে জিনিসটা ক্লিয়ার হবে। বারবার বলছি এই জিনিস ভুলবি, বারবার পিএইচের অঙ্ক দিলেই পিএইচের অঙ্ক ভুলবি। এটা হচ্ছে ধর মূর্তি সুডের 79 নাম্বার কোশ্চেন আছে, সেটা আমি বলে দিচ্ছি। এক জায়গায় বলেছে দেখবি কনসেন্ট্রেশন OH আয়ন মেজার করা হয়েছে, OH- আয়নের কনসেন্ট্রেশন বলেছে, পিএইচ কিন্তু বলেনি, কনসেন্ট্রেশন বলেছে। সেটা কত বলেছে? 17 মিলিগ্রাম পার লিটার। বলেছে যে পিএইচ ভ্যালু অফ ওয়াটার কত আমাকে বার করতে বলেছে। তো এই অঙ্কটা আমি কিভাবে করছি খুব মন দিয়ে দেখ। আমার OH- আয়নের কনসেন্ট্রেশন এখানে বলে দিয়েছে, তাহলে POH- যেটা আছে সেটাকে আমরা কিভাবে বার করি? লগ, তোর এইখানে ধর মাইনাস আছে, ঠিক আছে? এটাকে ধর মাইনাসে আমি কনভার্ট যদি করি, log 10⁻1/OH-, এইভাবে আমরা লিখতে পারি, তাই তো? এবার দেখ একটা জিনিস মনে রাখতে হবে, এই ফর্মুলাটা মনে রাখতে হবে তোদের, কনসেন্ট্রেশন
অফ OH মাইনাস আয়ন্স, যেটাকে আমরা মোস দিয়ে ইউনিট দিয়ে ডিটারমাইন করি, সেটার মানে হচ্ছে যে মলিকিউলটা আছে তার ওয়েট কত গ্রাম বাই তার হচ্ছে মলিকিউলার মাস, মলিকিউলার মাস কত সেটা দিয়ে আমরা মেজার করি। ঠিক আছে, এবার দেখ আমার যে জলের ক্ষেত্রে কনসেন্ট্রেশন কত বলে দিয়েছে, আমার এখানে 17 বলে দিয়েছে, তাই তো? তাহলে একটা জিনিস আমার দেখ যে কনসেন্ট্রেশন মিলিগ্রাম পার লিটার, এইটা মানে হচ্ছে কতটা ওয়েট আছে আমার, সেইটা আমার বলে দিয়েছে। আয়ন OH আয়ন কনসেন্ট্রেশন এত মিলিগ্রাম পার লিটার মানে কতটা লিটার জল আছে সেটা কিন্তু আমাকে গ্রামেতে কনভার্ট করতে হবে। তার মানে কি 17 ইন্টু 10⁻³ করলাম, এটাকে যদি আমি কনভার্ট করি 17 ইন্টু 10⁻³ গ্রাম পার লিটার, তাই তো? তাতে কনভার্ট করলাম। এবার জলের অণুর মলিকিউলার মাস কত হয় বলতো? H এর ক্ষেত্রে কত? 2, তাই তো? H2 এর ক্ষেত্রে কত হচ্ছে রে? সরি, H2 কেন করছি আমরা, OH করছি তো, আমরা তো জল করছি না, আমরা তো OH আয়নের মলিকিউলার মাস বার করছি। তাহলে OH এর ক্ষেত্রে কত হচ্ছে? অক্সিজেনের ক্ষেত্রে কত? 16 মলিকিউলার মাস, হাইড্রোজেনের ক্ষেত্রে কত? 1, তাহলে টোটাল কত হচ্ছে? 17। তাহলে এখানটা বাই 17 করে দিলাম। তাহলে অ্যাকচুয়াল যে আয়ন কনসেন্ট্রেশন সেটা কত? 10⁻³ মানে কি আমার যে টোটাল আয়ন যেটা আছে, মানে OH মাইনাস যে আয়ন সেইটা আছে আমার 10⁻³ মানে হচ্ছে আমার এই যে ভ্যালুটা এইটা আছে 10⁻³ তাহলে এবার আমি যদি এখানে বসিয়ে দিই POH ইজুকাল টু, তাহলে আমার কত হবে? log 10⁻1/10⁻³ এটা হচ্ছে। তাহলে এবার দেখ এইটাকে আমি যদি উল্টাই, এখানে যদি উল্টাই একটা নেগেটিভ এখানে বাইরে নিয়ে আসতে হবে, log 10⁻³ আবার এই মাইনাসটাকে এই পাশে নিয়ে আসতে গেলে আমার জিনিসটা এইভাবে হয়ে যাবে log 10⁻³ এবার এখানে 10 আছে, এখানে 10 আছে, তার মানে কেটে কেটে কত হবে? এটা একদম 3 চলে আসবে। তার মানে কত? POH হচ্ছে আমার জলটার ক্ষেত্রে 3, ঠিক আছে? তাহলে POH আসলো আমার 3। এবার আমরা কি জানি? POH আর pH যে কোনো জলের ক্ষেত্রে POH আর pH এর ভ্যালু হচ্ছে সামেশন অলওয়েজ 14 হবে। আমি দেখ এখানে নোটের মধ্যেই বলে দিয়েছিলাম 10⁻14। তার মানে কি এই দুটোর POH এর যোগফল সবসময় 14 হবে। তাহলে POH যদি 3 হয় তাহলে pH কত? 14 - 3, সুতরাং 11। জলের হচ্ছে তোর আমার pH এর ভ্যালু হচ্ছে 11। এই যে অঙ্কটা করালাম খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই ধরনেরই অঙ্ক আসবে। এই যে দু ধরনের অঙ্ক আমি করালাম তোদের, এই দু ধরনের অঙ্ক কিন্তু খুব আসবে। পিএইচটা নিয়ে আমি বারবার করাচ্ছি, তার কারণ আছে, আর পিএইচ থেকে কোশ্চেন আসে এবং তোদের জুনিয়র ইঞ্জিনিয়ারিং হোক এটি হোক সব জায়গাতেই কোশ্চেন আসে। আর একটা অঙ্ক তোদের দিচ্ছি, এবার এই অঙ্কটা তোরা নিজেরা সলভ কর, ঠিক আছে? দু ধরনের ওয়াটার আছে, ঠিক আছে? ধর বলছে ইন এ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট পিএইচ ভ্যালুজ অফ ইনকামিং অ্যান্ড আউটগোয়িং ওয়াটার 7.2 আর 8.4। তাহলে পিএইচ আমার বলে দিয়েছে ইনকামিং এর ক্ষেত্রে বলেছে 7.2 আর পিএইচ আউটগোয়িং এর ক্ষেত্রে বলে দিয়েছে 8.4। অ্যাজিউম এ লিনিয়ার ভ্যারিয়েশন অফ পিএইচ উইথ টাইম, ডিটারমাইন দ্য অ্যাভারেজ পিএইচ ভ্যালু অফ ওয়াটার। তাহলে এই যে ওয়াটারের পিএইচ ভ্যালু অ্যাভারেজ সেটা কত বার করতে বলেছে। কিভাবে করব? তো এই ধরনের কোশ্চেন যখন পড়বে তখন হচ্ছে মানে এই যে ইনকামিংয়ের ক্ষেত্রে 7.2, আউটগোয়িংয়ের ক্ষেত্রে বলছে 8.4, তাহলে
ওর মধ্যে যে আয়নটা আছে তার অ্যাভারেজ ভ্যালু কত আছে সেটা হচ্ছে আমাদের বার করতে বলেছে। তো এটা কীভাবে করছি দেখ, 3 ধরনের কোশ্চেন কিন্তু তোদের আসে, আমি 3টেই কিন্তু তোদের দেখিয়ে দিচ্ছি। এই 3টে দেখাচ্ছি আমি, এই 3 ধরনের কোশ্চেনই কিন্তু আসবে, এর বাইরে কিন্তু কোনো টাইপের কোশ্চেন আসবে না। পিএইচের 3 ধরনের পসিবিলিটি আমি দেখিয়ে দিচ্ছি তোদের। তাহলে এইচ প্লাস আয়ন এই হচ্ছে আমাদের ফর্মুলা। আচ্ছা, তাহলে পিএইচ ইনকামিংয়ের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে কত বলেছে, 7.2 বলেছে। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, log 10 1/h প্লাস ইনকামিং, এইটা একটা। আবার হচ্ছে তোর পিএইচ আউটগোয়িং যেটা, সেটা কত বলেছে 8.4, মানে হচ্ছে আমি এটা লিখতে পারি log 10 1/h প্লাস আউট, এইভাবে লিখতে পারি। তাহলে এইখান থেকে আগে আমরা এইচ প্লাস ইন আর এইচ প্লাস আউট এই দুটো আমাকে বের করে বল কত হচ্ছে। এইচ প্লাস ইনের ভ্যালু কত, এইচ প্লাস আউটের ভ্যালু কত হচ্ছে সেটা আমাকে বার করে বল চটপট। 3 ধরনের অঙ্কই একবার দেখিয়ে দিলাম। প্রথম অঙ্কটা দেখ, স্যাম্পেল, 2 ধরনের স্যাম্পেল দিয়ে দেবে কোশ্চেনে, তার মধ্যে কে সবচেয়ে বেশি অ্যাসিডিক সেইটা বার করতে হবে, পিএইচ। এইখান থেকে এই পুরো প্রসিডিওর কিভাবে করলাম, তোর এইচ প্লাস আয়নটাকে প্রথমে বার করলাম, করে হচ্ছে তোর তার ক্যালকুলেশন আমি এখানে দিলাম। দ্বিতীয় ধরনের হচ্ছে কনসেন্ট্রেশন বলে দেবে, সেখান থেকে পিএইচ ভ্যালুটা বার করতে হবে। কনসেন্ট্রেশনের ফর্মুলা আমি এখানে বলে দিয়েছি, কীভাবে বার করছি পুরো প্রসিডিওরটা আমি দেখিয়ে দিলাম। আর 3 নম্বরে হচ্ছে একটা ইন একটা আউট বা 2 ধরনের ওয়াটার আসছে, তার অ্যাভারেজ পিএইচ বার করতে হবে। তো তখন কি করতে হবে, আগে এইচ প্লাস আয়নগুলোকে বার করে নিয়ে তাদের অ্যাভারেজ করে আবার ঘুরিয়ে পিএইচ ভ্যালু বার করা। এই হচ্ছে টোটাল প্রসিডিওর।